আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন ইংরেজি প্রথম পত্র বইয়ের আরও একটি ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছিলাম আমাদের 4 ইউনিটের কিছু অংশ। আজকে আমরা বাকি অংশ দেখব। আমরা গত ক্লাসে 4.3.2 পর্যন্ত দেখেছিলাম, আজকে আমরা 4.3.3 থেকে শুরু করব। চলো দেখে নেওয়া যাক 4.3.3 কি আছে। দেখো আমাদের এখানে 4.3.3 বলা আছে, read the following note on the author first and then the text later in pairs and groups. Answer the following questions. আচ্ছা, বলা হচ্ছে লেখক সম্পর্কে নিচের নোটটি পড়ো, তারপর টেক্সট পড়ো, তারপর জোড়ায় অথবা দলে নিচের প্রশ্নের উত্তর দাও। প্রথমে লেখক নিয়ে পড়বো, তারপর লেখকের একটা গল্প আছে সেটা পড়বো, তারপর প্রশ্নের উত্তর দিব। দেখো, জেন অস্টিন, এই মহিলার নাম হচ্ছে জেন অস্টিন। সে জন্মগ্রহণ করেছে 1775 সালে এবং মৃত্যুবরণ করেছে 1817 সালে। ওয়াজ আ ফেমাস ইংলিশ অথর, সে একজন খুবই জনপ্রিয় ইংরেজি লেখক ছিল। অ্যান্ড রিনোন, এবং খুব সুপরিচিত ছিল ফর হার মাস্টারপিস, তার যে একটা শ্রেষ্ঠ লেখা ছিল বা শ্রেষ্ঠ শিল্পকর্ম বলা যায়। মাস্টারপিস মানে শ্রেষ্ঠ শিল্পকর্ম, যেটার নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস। প্রাইড মানে হচ্ছে অহংকার, আর প্রিজুডিস মানে হচ্ছে কুসংস্কার। অহংকার ও কুসংস্কার এই নামে তার একটা মাস্টারপিস বা শ্রেষ্ঠ একটা উপস্থাপনা ছিল, যেটা নাটক আকারে ইউটিউবে পাবে, যেটা উপন্যাস আকারে বইয়ে পাবে। এটা হচ্ছে তার প্রাইড অ্যান্ড প্রিজুডিস। আচ্ছা, her stories beautifully capture how people behave and interacted in the 19th century. অর্থাৎ তার গল্পের মাধ্যমে খুব সুন্দর করে ক্যাপচার বা বন্দি করা হতো যে কিভাবে 19 শতকে মানুষ আচার আচরণ করতো, কিভাবে মানুষ 19 শতকে একে অপরের সাথে যোগাযোগ করতো। উইথ আ ক্লেভার হিউমার, তার যে একটা চতুরতামূলক একটা হাস্যরস ছিল বা একটা রসবোধ ছিল, অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন, এবং খুবই বিচক্ষণ পর্যবেক্ষণ ছিল। অস্টিনস বুকস আর স্টিল লাভ টুডে, এই জন্যই কি অস্টিনের বইগুলোকে আজও অনেক বেশি ভালোবাসা দেওয়া হয় এবং পছন্দ করা হয়। শি ইজ কনসিডার্ড আ ক্লাসিক রাইটার, তাকে একজন খুবই অসাধারণ একজন লেখক হিসেবে ধারণা করা হয়। হু আন্ডারস্টুড সোসাইটি ডিপলি, যে কিনা সমাজকে খুব গভীরভাবে বুঝতে পেরেছিল। অ্যান্ড রোট স্টোরিজ দ্যাট আর ট্রুলি স্পেশাল, এবং এমন কিছু স্টোরি বা গল্প লিখেছিল যেগুলো আসলেই অনেক অনেক বেশি স্পেশাল বা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইড অ্যান্ড প্রিজুডিস বাই জেন অস্টিন ইজ আ ক্লাসিক নোভেল। এটা হচ্ছে একটা উপন্যাস দ্যাট এক্সপ্লোর সোসাইটি, যেটা সমাজ, ম্যানার্স, আচার আচরণ অ্যান্ড রিলেশনশিপ সম্পর্ক নিয়ে একটা গবেষণা করে। এই কাহিনীটা আসলে খুবই সুন্দর। এখানে হচ্ছে 5টা বোন থাকে, বেনেট সিস্টার্স। এটা একটা বিশাল উপন্যাস। উইথ উইট অ্যান্ড চার্ম, উইট মানে হচ্ছে বুদ্ধি, এবং চার্ম যদি বলতে চাই, চার্ম মানে হচ্ছে কাউকে মনোমুগ্ধ করা বা কাউকে নিজের বশে বশীভূত করা, চার্ম। ঠিক আছে, অর্থাৎ এখানে বুদ্ধি এবং বশীভূত করার ক্ষমতা, নর্মালি লিখছি বশীভূত, ঠিক আছে, বা মনোমুগ্ধকর সহজ বাংলায়। মেইনলি এখানে যে প্রাইড অ্যান্ড প্রিজুডিস গল্পটা থাকে, এখানে অহংকার কুসংস্কার নিয়ে অনেক কিছু আছে। যেমন এখানে 5টা বেনেট সিস্টার থাকে, তাদের প্রত্যেকের জীবনে ডিফারেন্ট ডিফারেন্ট লাভ স্টোরি থাকে। এটা মেইনলি একটা লাভ স্টোরি থাকে। এখানে হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস বেনেট একটা কাপল থাকে, অনেকগুলো গল্প থাকে, প্রত্যেকের জীবনে প্রত্যেকটা কাহিনী হয়। এখানে হচ্ছে নায়ক নায়িকা থাকে আলাদা। খুবই সুন্দর একটা স্টোরি এটা। আচ্ছা, আমরা পরের অংশে যে আসলে কি আছে একটু দেখি। আচ্ছা, টেক্সট এ আছে, আমরা একটু টেক্সট এটা পড়বো। আচ্ছা, টেক্সট এতে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, মিস্টার কলিন্স। মিস্টার কলিন্সের কথা বলা হচ্ছে। আসলে মিস্টার কলিন্স কে, কি আসে বিষয়ে এখানে কোনো কিছুই বলা নেই। কেন বলা নেই দেখো, এখানে বলা হচ্ছে এক্সার্পড ফ্রম প্রাইড অ্যান্ড প্রিজুডিস বাই জেন অস্টিন। এক্সার্পড মানে কি উদ্ধৃতি, অর্থাৎ প্রাইড অ্যান্ড প্রিজুডিসের কিছু উদ্ধৃত অংশ এটা। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ধৃতি। আচ্ছা, এখানে কি বলা আছে, নিশ্চয়ই কিছু একটু ক্ষুদ্র অংশ দেওয়া আছে, আমরা কিছু বুঝবো না। এত বড় উপন্যাসের এতটুকু অংশ পড়ে কি বুঝবো, তাও দেখি যা বলা হচ্ছে। মিস্টার কলিন্স, জনাব কলিন্স ওয়াজ নট আ সেন্সিবল ম্যান, একজন বুদ্ধিমান মানুষ ছিল না। অ্যান্ড দ্য ডেফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন, তার মধ্যে প্রকৃতির যে জিনিসটা ছিল সেটা খুবই স্বল্প ছিল। ডিফিসিয়েন্সি মানে স্বল্পতা। বাট লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশন অর সোসাইটি, কিন্তু তার মধ্যে কিছুটা শিক্ষা ছিল এবং কিছুটা সামাজিকতা ছিল। দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, অর্থাৎ তার জীবনের একটা বিশাল অংশ কোথায় কেটেছে, একজনের নির্দেশনায়। কার নির্দেশনায়? ইলিটারেট, অশিক্ষিত, অ্যান্ড মাইজারলি, মাইজারলি মানে কি, কৃপণ, মাইজারলি মানে কৃপণ। ঠিক আছে, একজন কৃপণ বাবার সাথে কেটেছে।
অ্যান্ড দো যদিও হি বিলং টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিজ, যদিও সে একটা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, হি হ্যাড মেয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস, কিন্তু সে ওই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কোনো তথ্যই একদমই জানতো না বললেই চলে। মেয়ারলি মানে কি খুবই কম পরিমাণে জানতো। উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি ইউজফুল অ্যাকোয়েন্টেন্স, অ্যাকোয়েন্টেন্স মানে কি গ্রহণ করার ক্ষমতা বা গ্রহণযোগ্যতা। সে কি করতো, সে মাঝে মাঝে হয়তো বা কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি করতো। আচ্ছা, অ্যাকোয়েন্টেন্স বলতে এখানে পরিচিতি বুঝাচ্ছে, এখানে পরিচিতি বুঝাচ্ছে। তার মধ্যে পরিচিতি তৈরি করার বা পরিচিতিমূলক স্বভাবটা একদমই প্রয়োজনের মতো ছিল, কিন্তু সে কখনোই হচ্ছে কি, সে হচ্ছে প্রয়োজনের থেকে বেশি কিছুই করতো না। The subjection in which his father had brought him up and had given him originally great humility of manner, কি বলছে একটু দেখো। যেই সাবজেকশন বা যেই পরাধীনতার মধ্যে তার বাবা তাদেরকে বড় করে তুলেছে, অর্থাৎ কলিন্সের বাবা কলিন্সকে বড় করে তুলেছে, হ্যাড গিভেন হিম, সেই পরাধীনতা তাকে কি দিয়েছে দেখো, গ্রেট হিউম্যালিটি। হিউমিলিটি মানে হচ্ছে নম্রতা দিয়েছে, তার মধ্যে ম্যানার হিসেবে কি দিয়েছে, ম্যানার বা তার আচরণের মধ্যে নম্রতা জিনিসটা দিয়েছে। But it is now a good deal counteracted by the self-conceit of a weak head living in retirement and the consequential feeling of early and unexpected prosperity. But কিন্তু it is now a good deal, কিন্তু এখন তারা কি অবস্থায় আছে দেখো, এটা একটা ভালো ডিল যে counteracted মানে কি, কাউন্টারঅ্যাক্টেড মানে প্রতিপক্ষ বোঝাচ্ছে, বাই দ্য সেলফ কনসেপ্ট। সেলফ কনসেপ্ট মানে হচ্ছে আত্ম অহংকার। সেলফ কনসেপ্ট মানে কি, আত্ম অহংকার। অফ আ উইক হেড, অর্থাৎ একটা দুর্বল মাথা, লিভিং ইন রিটায়ারমেন্ট, যে কিনা কি আছে, রিটায়ারমেন্টে আছে বা অবসরপ্রাপ্ত আছে, অ্যান্ড দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি, এবং আর্লি প্রাথমিক আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত তার যে সমৃদ্ধি হয়েছিল সেটার একটা কনসিকুয়েন্সিয়াল ফিলিং বা ফলস্বরূপ অনুভূতি। ওকে, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে দেখো, দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার ব্রট হিম আপ অ্যান্ড হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার, বাট ইট ওয়াজ নাও আ গুড ডিল কাউন্টারঅ্যাক্টেড বাই দ্য সেলফ কনসিট অফ আ উইক হেড লিভিং ইন রিটায়ারমেন্ট অ্যান্ড দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি। বুঝাতে চাচ্ছে যে এই যে মিস্টার কলিন্স বা জনাব কলিন্স আছে, তার বাবা তাকে খুব পরাধীনতার মাঝে বড় করে তুলেছে, তাই সে কি শিখেছে, তাই সে হচ্ছে নম্রতা শিখেছে, কিন্তু এর কারণে তার মধ্যে একটা আত্ম অহংকার সৃষ্টি হয়েছে। আত্ম অহংকার কেন, তার যে দুর্বল একটা মাথা আছে, মানে হাস্য রসের সাথে বলা হচ্ছে উইক হেড, এটার জন্য একটা আত্ম অহংকার আছে। লিভিং ইন রিটায়ারমেন্ট, তারপর সে কিসে আছে, অবসর আছে, অ্যান্ড দ্য কনসিকুয়েন্সিয়াল ফিলিংস অফ আর্লি অ্যান্ড আনএক্সপেক্টেড প্রসপারিটি, অর্থাৎ তার যে প্রাথমিক এবং অপ্রত্যাশিত সমৃদ্ধি ছিল, সেই সমৃদ্ধির একটা যে ফলস্বরূপ অনুভূতি ছিল সেটার জন্য। ওকে, A fortunate chance had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant. আচ্ছা, তার কপাল কখন খুলে গেল, সে অনেক নিজেকে সৌভাগ্য মনে করছিল যখন লেডি ক্যাথরিন ডি বার্গ তাকে এমন একটা জায়গার কথা জানালো, লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট, অর্থাৎ হান্সফোর্ডের থাকার জায়গাটা একদম জনশূন্য ছিল। And the respect which he felt for her high rank and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself and his authority as a clergyman and his right as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. কি বলছে, কিচ্ছু বুঝি নাই, একটু বোঝার চেষ্টা করি, ভেঙে ভেঙে দেখো। আচ্ছা, বলতেছে যে লেডি ক্যাথরিন ডি বার্গ তাকে একটা কাজের সুযোগ দিল বা তাকে একটা থাকার জায়গারও সুযোগ দিল, এই কারণে সে কি, তার মনে কি আসলো, লেডি ক্যাথরিন ডি বার্গের জন্য বা তার যে হাই র্যাঙ্ক আছে সেই লেডি ক্যাথরিন ডি বার্গের জন্য তার মনের মধ্যে অনেক বেশি শ্রদ্ধা চলে আসলো। অ্যান্ড হিজ ভেনারেশন, তার যে মনের মধ্যে শ্রদ্ধা ছিল ফর হার, ওই মহিলার জন্য, অ্যাজ হিজ প্যাট্রনেস, সে হচ্ছে ওই মহিলার কি প্যাট্রনেস বা পৃষ্ঠপোষক, অর্থাৎ একজন পৃষ্ঠপোষক হিসেবে সেই লেডি ক্যাথরিন ডি বার্গের জন্য ওর মনে কি চলে আসে, ওর মনে চলে আসে হচ্ছে অনেক বেশি শ্রদ্ধা। মিংলিং উইথ আ ভেরি গুড ওপিনিয়ন অফ হিমসেলফ, এবং তার মনের মধ্যে নিজেকে নিয়ে, ওই যে ওই মহিলার মনে ওকে নিয়ে একটা ভালো চিন্তা ছিল, ওর মনে ওই মহিলাকে নিয়ে একটা ভালো চিন্তা চলে আসে। অফ হিজ অথরিটি অ্যাজ আ ক্লার্জিম্যান, ক্লার্জিম্যান মানে হচ্ছে যাজক, এবং তাকে কি করা হয়, সে একটা যাজকের চাকরি পায়, একটা চার্চে থাকে না যে খ্রিস্টানদের যাজক, সেই যাজকের একটা চাকরি সে পেয়ে যায়। অ্যান্ড হিজ রাইট অ্যাজ আ রেক্টর মানেও যাজক, এবং তার একজন যাজক হিসেবে তার যে অধিকারগুলো ছিল, মেড হিম টুগেদার আ মিক্সচার অফ প্রাইড অ্যান্ড অবসিকুয়েন্স। দেখো, এবং বলা হচ্ছে অ্যাজ আ রেক্টর, একজন যাজক হিসেবে, মেড হিম অল টুগেদার আ মিক্সচার অফ প্রাইড, তার মধ্যে অহংকার চলে আসে, অবসিকুয়েন্সনেস চলে আসে, অবসিকুয়েন্সনেস মানে অবাধ্যতা চলে আসে, অবাধ্যতা চলে আসে, সেলফ ইম্পর্টেন্স, তার মধ্যে নিজের প্রয়োজনীয়তা বেশি চলে আসে, এবং হিউমিলিটি, তার মধ্যে নম্রতা তো আগে থেকেই ছিল। আচ্ছা,
এখন এই জিনিসটা আসলে কি মিস্টার কলিন্সকে আমাদের যে প্রাইড এন্ড প্রিজুডিস আছে উপন্যাসে বেনেট সিস্টার্স দেখা যায়। বেনেট সিস্টার্সটা 5টা বোন থাকে। বেনেট সিস্টারের কাজিন হচ্ছে মিস্টার কলিন্স। বেনেট সিস্টার তাদের যে দেশে তারা থাকে সেই জায়গার নিয়ম অনুযায়ী কোনো সম্পত্তির উত্তরাধিকার শুধুমাত্র একজন ছেলে হতে পারে। তাই বেনেট সিস্টারদের যেহেতু কোনো ভাই নাই, তাই বেনেট সিস্টারদের সকল সম্পত্তি কে পাবে? মিস্টার কলিন্স পাবে। কিন্তু মিস্টার কলিন্সের যে চরিত্রটা এখানে দেখানো হয়েছে সেই চরিত্রটা খুবই বিরক্তিকর একটা চরিত্র প্রথমত। দ্বিতীয়ত সে হচ্ছে প্রথমে এখানে হচ্ছে অ্যাজ আ ক্লার্জিম্যান সে কাজ পায়। ক্লার্জিম্যান কিন্তু তাদের দেশ অনুযায়ী খুবই সম্মানের একটা কাজ। তাদের দেশের যাজক, মানে যাজকদেরকে প্রচুর সম্মান করা হয়, যাদেরকে আমরা পাদ্রী যাজক বলি, খুব সম্মান করা হয় সেখানে। এবং সে অ্যাজ আ ক্লার্জিম্যান কাজ পায় এবং এটা নিয়েও সে খুব খুশি এবং সে কাজটা তাকে কে দেয়? লেডি ক্যাথরিন ডি বার্গ দেয়। ঠিক আছে, গল্পটা বিশাল বড় আছে, একটা উপন্যাস। আশা করি আমরা এই ছোট অংশটা বুঝতে পারছি যেখানে শুধু মিস্টার কলিন্সের চরিত্রটাকে ফুটিয়ে তোলা হয়েছে। আচ্ছা, লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই অ্যান্সারিং দ্য কোয়েশ্চেনস। এখানে বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমরা পাঠটা বা গল্পটা কতটুকু বুঝেছি সেটা বুঝতে পারবো। প্রথম প্রশ্নটা দেখো, হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড? মিস্টার কলিন্সের বাল্যকাল কেমন ছিল? আমরা দেখলাম বাল্যকাল তার বাবার সাথে কেটেছে। তার বাবা খুবই কৃপণ ছিল এবং তাকে কি খুব বাধ্যবাধকতার সাথে বড় করছে, তাই না? তাহলে দেখো এখানে অ্যান্সারটা তোমাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি। মিস্টার কলিন্স চাইল্ডহুড স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার। অর্থাৎ একজন ইলিটারেট, অশিক্ষিত এবং মাইজারলি মানে কৃপণ বাবার সাথে কেটেছে তার ছোটবেলা, এবং তার সেই বাবাই তাকে কি করেছে? গাইড করেছে বা দিক নির্দেশনা দিয়েছে। হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিন্সের বাবা কিভাবে মিস্টার কলিন্সের জীবনকে প্রভাবিত করেছে বা মিস্টার কলিন্সের জীবনকে কিভাবে পরিবর্তন করেছে? আচ্ছা, আমরা দেখেছিলাম যে মিস্টার কলিন্সকে অনেক বেশি সাবজেক্টিভ করে রাখা হতো, অনেক বেশি বাধ্যবাধকতা দিয়ে রাখা হতো এবং এর মাধ্যমেই কিন্তু মিস্টার কলিন্স অনেক বেশি ভদ্রতা, নম্রতা শিখেছিল। তাহলে অ্যান্সারটা দেখো, অ্যান্সারে কি বলা হচ্ছে যে মিস্টার কলিন্স ফাদার সাবজেক্টেড হিম ফ্রম চাইল্ডহুড অ্যান্ড হেল্পড হিম লার্ন হিউমিলিটি। অর্থাৎ তার বাবা তাকে ছোটবেলা থেকে অনেক বেশি বাধ্যবাধকতা, কঠোরতার মধ্যে বড় করেছে এবং তাকে হিউমিলিটি বা তাকে হচ্ছে নম্রতা, ভদ্রতা শিখিয়েছে। পরের প্রশ্নে যাই। হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউস মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বার্গ? অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে মিস্টার কলিন্সের কিভাবে পরিচয় হলো? মিস্টার কলিন্স আর লেডি ক্যাথরিন ডি বার্গের কিভাবে পরিচয় হয়েছিল একটু দেখে নেওয়া যাক। দেখো, মিস্টার কলিন্স ইজ দ্য ক্লার্জিম্যান অফ দ্য এস্টেট অফ লেডি ক্যাথরিন ডি বার্গ। ক্লার্জিম্যান মানে হচ্ছে যাজক। অর্থাৎ লেডি ক্যাথরিন ডি বার্গের যে রাজ্যটা আছে বা যেই দেশটা আছে, লেডি ক্যাথরিন ডি বার্গ যেই রাজ্যের মালিক বা মালিকানা বলা যায়, সেই দেশে বা সেই রাজ্যে যাজক হচ্ছে মিস্টার কলিন্স এবং এই সূত্রে দুইজনের পরিচয়। ওয়েন দ্য লিভিং অফ হান্সফোর্ড ওয়াজ ভ্যাকেন্ট অ্যান্ড দে মেট ইচ আদার। অর্থাৎ যখন হান্সফোর্ডে গেল তখন কি তাদের দুজনের সাথে দুজনের দেখা হলো। পরের প্রশ্নে যাই। তার পরের প্রশ্নে বলছে, হোয়াট ডাজ আ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স? অর্থাৎ এই শব্দগুলো বা এই ফ্রেজটার মাধ্যমে আমরা মিস্টার কলিন্স সম্পর্কে কি বুঝতে পারলাম? দেখো, মিস্টার কলিন্স ওয়াজ আ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড অবিডিয়েন্স। এটাতে কি বোঝাচ্ছে? এটাতে বোঝাচ্ছে মিনস দ্যাট মিস্টার কলিন্স হ্যাড সেলফ কনসিট অ্যাজ ওয়েল অ্যাজ হিউমিলিটি। অর্থাৎ মিস্টার কলিন্স, জনাব কলিন্সের মধ্যে কি ছিল? সেলফ কনসিট বা স্বার্থপরতা ছিল বা তার নিজের মধ্যে একটা কি ছিল? সেলফ কনসিট ছিল। ঠিক আছে, বাট সে পাশাপাশি কি ছিল? অনেক বেশি নম্র, ভদ্রও ছিল। অর্থাৎ তার মধ্যে একটা অহংকার ছিল, আত্ম অহংকার যেটাকে বলে, এবং তার পাশাপাশি তার মধ্যে আবার হাম্বলনেসও ছিল। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে যে তার মধ্যে একই সাথে দুইটা ক্যারেক্টার ছিল। পরেরটা, what ideas about society might the author be expressing through Mr. Collins? অর্থাৎ সমাজ বা সমাজের কোন তথ্যটা অথর বা লেখক মিস্টার কলিন্সের মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছেন? আমরা বাংলা একটা কথা বলি না, তেলের মাথায় তেল দেওয়া, এখানে কিন্তু সেটা প্রকাশ পেয়েছে। কেননা লেডি ক্যাথরিন ডি বার্গ অলরেডি একটা স্টেটের মালিক। ঠিক আছে, তার নিজের একটা স্টেট আছে, সেখানে কিন্তু এই মিস্টার কলিন্স লেডি ক্যাথরিন ডি বার্গের অনেক পরিমার্জনা করে, তার অনেক প্রশংসা করে, তাকে অনেক বেশি শ্রদ্ধা করে। কেন? কারণ ওই যে ওনার অনেক টাকা পয়সা আছে, তারপর ওনার দেশের উনি ক্লার্জিম্যান, তো ওনাকে একটা মানে ভাব রাখা লাগবে, যেহেতু সেই দেশেরই যাজক সে। এই কারণে এখানে কি তাহলে প্রকাশ পেয়েছে? Author is expressing the idea of giving proximity to Lady Catherine because she has high social status, which in turn confers a degree of importance on him. অর্থাৎ সে কি করলো? লেডি ক্যাথরিনকে অনেক বেশি সম্মান দিয়েছে, কারণ তার একটা সমাজে সোশ্যাল স্ট্যাটাসটা অনেক বেশি হাই, এবং which in turn অর্থাৎ যেটার বদলে সে কি পেয়েছে? confers a degree of importance on him. Which means society is always concerned about the high rank people. যেটাতে কি বোঝাচ্ছে? যে সমাজ সবসময় উচ্চ যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে চিন্তিত, বা সমাজ তাদের কথাই কি বলে বা সমাজ তাদের জন্যই করে। ওকে,
আমরা পরের লেসনে যাই, দেখি পরে কি আছে। আশা করি প্রশ্নগুলোতে কারো কোনো সমস্যা নাই। বলা হচ্ছে read the following note and then in pairs and groups explain how the author's feeling and emotions are hidden in the text through words. Finally share your findings in the class. জোড়ায় বা দলে নিচের নোটটি পড়ো এবং কিভাবে লেখকের অনুভূতি বা আবেগগুলো শব্দের মাধ্যমে টেক্সটে লুকিয়ে আছে তা দলে বা জোড়ায় ব্যাখ্যা করো। অবশেষে তোমার পাওয়া তথ্য ক্লাসে শেয়ার করো। আগে নোটটা পড়তে হবে। The author's attitude and feelings toward Mr. Collins are characterized by a mixed brew of irony, criticism and perhaps a touch of amusement. অর্থাৎ এই যে অথর বা লেখকের যে একটা ভাবভঙ্গি আছে কলিন্সের প্রতি, সেখানে কি আছে, একটা মিক্স অফ ট্রু আইরনি, অর্থাৎ আচ্ছা সরি এখানে লেখা আছে মিক্সচার অফ আইরনি, ক্রিটিসিজম অ্যান্ড পারহ্যাপস আ টাচ অফ অ্যামিউজমেন্ট। মিক্সচার বলা আছে, আমি ওখানে ওই দাগটা দেখি নাই। মিক্সচার, আচ্ছা মিক্সচার মানে হচ্ছে কি একটা সংমিশ্রণ আছে আইরনি, ক্রিটিসিজম এবং পারহ্যাপস টাচ অফ অ্যামিউজমেন্ট। আইরনি মানে কি, আচ্ছা আইরনি জিনিসটা আমি তোমাদের একটু পরে ব্যাখ্যা করছি, আগে আসি ক্রিটিসিজমে। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা এবং টাচ অফ অ্যামিউজমেন্ট। টাচ অফ অ্যামিউজমেন্ট মানে এটার মধ্যে একটা মাধুর্যতা আছে, একটা ভালো লাগাও আছে, একটা অ্যামিউজমেন্ট আছে, একটা বিনোদন আছে, তার পাশাপাশি সমালোচনা আছে। এবং আইরনি জিনিসটা কি, আইরনি অর্থ হচ্ছে বিদ্রুপ বা কাউকে নিয়ে হাসি তামাশা করা, বাট তুমি এমনভাবে করবা যে কেউ ধরতে পারবে না। মানে তুমি সিরিয়াস মুডে কাউকে নিয়ে হাসতেছো বা তুমি কাউকে এমনভাবে প্রশংসা করতেছো যে আসলে তুমি তাকে যে ক্রিটিসাইজ করতেছো সেটা প্রশংসার মধ্যে লুকায় আছে, ঠিক আছে। যেমন আমরা কাউকে মনে করো যে ভালো বলতে চাই বা কিন্তু সেটা এমনভাবে বলি যেন সেটা খারাপ অর্থ প্রকাশ পায়, এই জিনিসটা হচ্ছে আইরনি। সোজা কথায় মনে করো যে কাউকে বিদ্রুপ করা হচ্ছে আইরনি, ঠিক আছে, নর্মাল। Okay, the author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing and education. অর্থাৎ এই যে অথর বা লেখক আছে সে এমন ভাষায় লিখেছে যেটা কি নেগেটিভ, অনেক বেশি নেতিবাচক, মকিং পার্সপেক্টিভ এবং মিস্টার কলিন্সের যে চরিত্র আছে, মিস্টার কলিন্সের যে বড় হয়ে ওঠা আছে এবং মিস্টার কলিন্সের শিক্ষা আছে সেটার উপর একটা মকিং পার্সপেক্টিভ বা হাস্যকর একটা পরিচয় তুলে ধরছে। Phrases such as not as a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of weak head highlight how the author wanted to portray Mr. Collins. এই ফ্রেজগুলোর মাধ্যমে কি প্রকাশ পেয়েছে যে আসলে লেখক কিভাবে মিস্টার কলিন্সকে উপস্থাপন করতে চেয়েছে। সে বুদ্ধিমান ছিল না, সে প্রকৃতি সম্পর্কে স্বল্পতা ছিল তার মাঝে, তারপর ইলিটারেট ছিল, অশিক্ষিত এবং একটা কৃপণ বাবার কাছে বড় হয়েছে, সেলফ কনসিট আত্মস্বার্থপর ছিল বা বলা যায় আত্ম অহংকার ছিল তার মধ্যে, এবং আরও বলা হয়েছে এতে এই জিনিসগুলো দিয়ে আসলে কি করেছে মিস্টার কলিন্সের চরিত্রটাকে উপস্থাপন করা হয়েছে। The portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit. অর্থাৎ মিস্টার কলিন্সকে তো একাধারে হিউমিলিটি আছে বলা হয়েছে, আবার বলা হয়েছে আবার সেলফ কনসেপ্ট, অর্থাৎ সে আত্ম অহংকার আছে, আবার তার পাশাপাশি তার মধ্যে নম্র ভদ্রতাও আছে। তাহলে কি করা হয়েছে, কন্ট্রাস্ট করা হয়েছে। And his association with Lady Catherine de Bourgh is shown with irony. এবং তার যে লেডি ক্যাথরিন ডি বার্গের সাথে তার যে সম্পৃক্ততা আছে সেটা আইরনি দিয়ে প্রকাশ করা হয়েছে। While the text remains primarily a mockery, প্রথমত টেক্সটটা একটু হাস্যকর, there is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins, এবং তার পাশাপাশি মিস্টার কলিন্সের চরিত্রের অ্যামিউজমেন্ট বা বিনোদনও এটার মাধ্যমে কি হয়েছে, প্রকাশ পেয়েছে। ওকে, এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখব। আমরা একটু প্রশ্নগুলো দেখবো, আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। এখানে বলা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। দেখি, প্রথমে বলছে হোয়াট স্পেসিফিক ওয়ার্ডস অর ফ্রেজেস ডিড দ্য অথর ইউজ টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার মিস্টার কলিন্স। অর্থাৎ মিস্টার কলিন্সকে ব্যাখ্যা করার জন্য অথর বা লেখক কি কি শব্দ বা কি কি ফ্রেজ ব্যবহার করেছে, শব্দাংশ ব্যবহার করেছে বা বাক্যাংশ ব্যবহার করেছে। দেখো, নট আ সেন্সিবল ম্যান, ডিফিসিয়েন্সি অফ নেচার, ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, সেলফ কনসিট অফ আ উইক হেড, এই সকল ফ্রেজ এবং এগুলো ব্যবহার করে কি করা হয়েছে, দিস ফ্রেজেস আর ইউজড বাই দ্য অথর টু ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস্টার কলিন্স। অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্রকে ব্যবহার করার জন্য এই ফ্রেজগুলো বা এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তারপরে কি আসছে, হাউ ডিড দ্য অথর ইউজ দোজ ওয়ার্ডস অর ফ্রেজেস টু ডিসক্রাইব মিস্টার কলিন্স ক্যারেক্টার। অর্থাৎ অথর কিভাবে বা লেখক কিভাবে এই শব্দগুলো ব্যবহার করে মিস্টার কলিন্সের চরিত্রটাকে ব্যাখ্যা করলো। দেখো, মিস্টার কলিন্স ইন প্রাইড অ্যান্ড প্রিজুডিস ইজ প্রেজেন্টেড অ্যাজ আ ক্লার্জিম্যান, অর্থাৎ একজন যাজক হিসেবে এখানে পরিচিত,
হু ইজ অবসিকুয়াস, যে বাধ্যবাধকতা, এবং সেলফ ইম্পর্টেন্ট, যার মধ্যে কি আছে অবসিকুয়াস, যে অনেক অবসিকুয়াস, বাধ্য এবং সেলফ ইম্পর্টেন্ট, এবং সে তার নিজের কাছে কি সে খুব অনেক গুরুত্বপূর্ণ। হি ইজ অলসো পোর্ট্রেড অ্যাজ সোশিয়ালি অকওয়ার্ড অ্যান্ড ল্যাকিং অফ ইন সেলফ অ্যাওয়ারনেস, এবং তার মধ্যে আত্মসচেতনতা নেই এবং সোশিয়ালি সে অনেক বেশি অকওয়ার্ড বা সামাজিকভাবে সে সঠিক অবস্থায় নেই। So by these words and phrases author describes Mr. Collins' character, এবং এইভাবে মিস্টার কলিন্সকে উপস্থাপন করা হয়েছে। পরের প্রশ্ন চাই। পরের প্রশ্ন বলা হচ্ছে হাউ ডাজ দ্য অথার্স ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার। অথার যে ভাষাটা ব্যবহার করেছে লেখক, এই ভাষাটা কিভাবে মিস্টার কলিন্সের চিন্তা করতে তোমাকে সাহায্য করে, কিভাবে মিস্টার কলিন্সের যে একটা ছবি তোমার মাথায় আসবে, মিস্টার কলিন্সের চরিত্রটা কিভাবে তোমার মাঝে ফুটে উঠবে লেখকের এই ভাষায়। দেখো, author language affects my idea of Mr. Collins' character as she portrayed negative and mocking perspective of Collins. আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ এফেক্টস মাই আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার, অর্থাৎ মিস্টার কলিন্সের চরিত্রটাকে প্রভাবিত হয়েছে লেখকের ভাষার মাধ্যমে। কিভাবে? কেননা সে ওই ভাষা দিয়ে নেগেটিভ এবং নেতিবাচক এবং মকিং ভাবে, অর্থাৎ হাস্যরসের সাথে মিস্টার কলিন্সকে উপস্থাপন করেছে। তারপর আসছে ইমোশনস দ্যাট পরের প্রশ্নে যাবো আগে। প্রশ্নে যাই। দেখো, what emotions did you experience while reading the text? Was it positive, negative, neutral or sarcastic? তুমি কি অনুভূত করেছো, কি ধরনের একটা এক্সপিরিয়েন্স বা কি ধরনের একটা অভিজ্ঞতা এসেছে, কি ধরনের একটা ভালো লাগা কাজ করেছে না খারাপ লাগা কাজ করেছে, কি বোধ করেছো তুমি এটা পড়ার সময়? দেখো, ইমোশনস দ্যাট আই হ্যাড এক্সপিরিয়েন্সড ওয়াইল রিডিং দ্য টেক্সট ওয়ার মিক্সড। সেগুলো কেমন ছিল? অনেক বেশি মিক্সড ছিল, একদম মিশ্রিত ছিল। অ্যাজ ফার্স্ট অফ অল ইট গিভ মি আ নেগেটিভ থট অ্যাবাউট মিস্টার কলিন্স, কারণ প্রথমে হচ্ছে মিস্টার কলিন্স সম্পর্কে আমাদের অনেক বেশি নেতিবাচক কথা তুলে ধরা হয়, যে সে অশিক্ষিত একটা বাবার সাথে ছিল, অনেক বাধ্যবাধকতা ছিল। আবার পরে বলা হয় যে হাস্যরসের সাথে ইমোশন অফ সার্কাজম, অ্যাজ ওয়েল অ্যাজ আই এক্সপিরিয়েন্স দ্য ইমোশন অফ সার্কাজম। সার্কাজম কখন আসে? ওই যে যখন হচ্ছে মিস্টার কলিন্সের সাথে ক্যাথরিন ডিবার্গের দেখা হয়, তখন তাদের মধ্যে যে সার্কাজমের সাথে তাদের এই দেখাটা উল্লেখ করেছে লেখক, সেইটাই কি ছিল? সেখানে সার্কাজম চলে আসে। ওকে, 5 নম্বর প্রশ্ন। ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ এট এনি পয়েন্ট? ইফ ইয়েস, ডিসক্রাইব ইট। কোনো জায়গায় কি আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের টোনটা পরিবর্তন হয়েছে? যদি হয়ে থাকে ব্যাখ্যা করো। এখন আমি তো 4টা লিখে দিয়েছি, এই 5 নম্বরটা হচ্ছে তোমাদের সবার হোমওয়ার্ক। তোমরা বাসা অবশ্যই প্রশ্নটা নিজে থেকে চেষ্টা করবে, আর যদি না পারো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানাবে। আমরা অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো ক্লাসের মাধ্যমে তোমাকে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিব পরের ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আশা করি আজকে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো। আসসালামু আলাইকুম।